আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি ভাই আপনাদের জন্য আপনারা যারা কৃষি উচ্চবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ধারাবাহিকভাবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস শুরু করেছি। এর পূর্বে ভাই গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা টপিক থেকে ভর্তি পরীক্ষা আসা, কৃষি উচ্চবর্তী পরীক্ষা আসা বিগত বছরের প্রশ্নগুলোর অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। আজকের এই ক্লাসে ভাই আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের 2 নম্বর টপিক, যেটা হচ্ছে আপনার বিন্যাস ও কয়েকটি নীতি প্লাস কোয়ান্টাম সংখ্যা, এই টপিকগুলো থেকে কৃষি উচ্চবর্তী পরীক্ষায় বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর বাই ডিপ অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করব। সো আপনারা যারা কৃষি উচ্চবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে বসে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করছি অনেক নিত্য নতুন অনেক শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স আপনি শিখতে পারবেন। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া, PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? এই টাইপের কোয়েশ্চেনগুলো একদম ইজি। এগুলো আমরা কিভাবে সলভ করি এটা জাস্ট প্র্যাকটিস পারপাস। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসবে আপনার জানা, কিন্তু জানা জিনিসগুলো আপনি একটু মেমোরাইজ করে নেবেন, ফাইনাল একটা মেমোরাইজ, ঠিক আছে? আবার অনেকগুলো কোয়েশ্চেন আসবে আপনারা অজানা, আপনি জাস্ট ব্যাখ্যাগুলো দেখবেন, এগুলো আপনার অনেক কাজে আসবে। আমাকে বলা হচ্ছে এই যে PH4+ এই আয়নে কতটা ইলেকট্রন আছে। তো আমাদের বের করার সিস্টেম কি, ফসফরাসে হচ্ছে 15টা ইলেকট্রন প্লাস হাইড্রোজেন একটা, 1 ইন্টু হাইড্রোজেন কয়টা 4, আর প্লাস থাকলে সেটাকে আমরা কি করব -1, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, একদম বেসিক। দেন হচ্ছে 15 প্লাস 4 একে 4, 4 থেকে 1 গেলে 3, 15 আর 3 টোটাল কত 18টি ইলেকট্রন আছে PH4+ আয়নে। জাস্ট সিম্পল একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? এগুলো খুব সহজে আপনি ভর্তি পরীক্ষা একদম অল্প সময়ে সলভ করতে পারবেন যদি আপনি জানেন। তাহলে আমরা দেখলাম PH4+ আয়নে কতটা ইলেকট্রন আছে ভাই, কতটা 18টি ইলেকট্রন আছে, ঠিক আছে? জাস্ট সিম্পলি বের করবেন। এরপরের কোয়েশ্চেনটা আমরা যদি একটু করে দেখি, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে কোন সেটটির সব মোলগুলির ইলেকট্রন বিন্যাসে বিজোট ইলেকট্রন আছে। এখন এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন। দেখেন আমাকে 4টা অপশনে কিছু মোলের সেট দেওয়া আছে, 4টা সেট দেওয়া আছে ভিন্ন ভিন্ন মোলের। আমাকে বলা হচ্ছে কোন সেটটাতে সব মোলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোট ইলেকট্রন আছে, বিজোট ইলেকট্রন আছে কোন সেটটাতে। তো এটার অ্যান্সারটা আপনি সবগুলো টেক্সট করে দেখবেন। বি নাম্বার অপশনটা দেখেন, এটা যদি আপনি চেক করেন সোডিয়াম, সিলিকন এবং সালফার, একটু ভালো করে খেয়াল করেন কারণ এই জিনিসটা অনেকেই আপনারা বুঝতে পারেন না, একটু খেয়াল করবেন। বি অপশনে কিভাবে বিজোট ইলেকট্রন, কারণ এটা অনেকে আমরা কনফিউশনে থাকি। যেমন আমাকে দেওয়া হচ্ছে সোডিয়াম, বি সেটে যেগুলো আছে সোডিয়াম, দেন হচ্ছে সিলিকন, দেন হচ্ছে সালফার, সোডিয়াম, সিলিকন, দেন হচ্ছে কি ভাই সালফার। সোডিয়াম হচ্ছে আপনার কত 11, সিলিকন হচ্ছে কত 14, সালফার হচ্ছে 16। কিন্তু আপনি যখন নর্মাল ইলেকট্রন বিন্যাস করবেন 2 8 1, আবার এটা কত হবে 2 8, এদিকে কত 4, এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2 8 6, 2 8 কত 6, এটা হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস। কিন্তু আপনি যখন কোয়েশ্চেনটা খেয়াল করেন আপনাকে বলা হচ্ছে কোন সেটটাতে সব মোলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোট ইলেকট্রন আছে কোনটাতে, বিজোট ইলেকট্রন। ভালো করে খেয়াল করেন ভাই কোয়েশ্চেনটা। কিন্তু আপনি যখন নর্মাল ইলেকট্রন বিন্যাসটা করবেন তখন আপনার মনে হবে যে এই যে এগুলোতে জোড় ইলেকট্রন বিন্যাস আছে, এগুলাতে কি আছে জোড়। কিন্তু আপনাকে ইলেকট্রন বিন্যাসটা একটু বিস্তারিত করতে হবে। বিস্তারিত বলতে কি রকম সেটা যদি আমরা একটু করে দেখি, দেখেন ভালো করে খেয়াল করেন। এগুলাতে কিন্তু যদিও আপনার বাহ্যিকভাবে মনে হচ্ছে জোড় ইলেকট্রন, কিন্তু এখানে জোড় ইলেকট্রন না, এখানে বিজোড় ইলেকট্রন আছে। সেটা কিভাবে আমি আপনাকে দেখাই, কারণ এখানে ইলেকট্রন বিন্যাসটা আমাকে একটু গভীরভাবে করতে হবে, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। যেমন 2 8 1, এটাকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন হবে কত 1s² 2s², দেন হচ্ছে 2p6, দেন হবে হচ্ছে আপনার 3s1, কি হবে 3s1, ঠিক আছে? এরপরে এটাকে যখন আপনি ইলেকট্রন বিন্যাস করবেন একটু ভেঙে বিস্তারিত 1s² 2s², 2p6, দেন হবে হচ্ছে 3s², 3p2। এখন দেখেন এখানে তো আমরা বুঝে গেছি, লাস্ট কক্ষপথ 3s1, এটাতে কি আছে একটা ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন আছে। এটার ক্ষেত্রে আপনার বিজোড় ইলেকট্রন দেখেন লাস্টের কক্ষপথটা যদি আপনি শেয়ার করেন, যে হুন্ডের নীতিতে যদি আপনি অ্যাপ্লাই করেন
3s2টা বাদ দিলাম, এই যে 3p2 না, লাস্ট কক্ষপথে কি আছে 3p2। এখন পিতে হুন্ডের নিয়মে কয়টা, 3টা গড় আছে। তো 3টা গড়ে হুন্ডের নিয়মে একমুখী স্পিন আকারে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমার পিতে আছে কয়টা, 2টা, কিন্তু পিতে গড় থাকবে কয়টা, 3টা। তাহলে আমরা 2টা একটা একমুখী করে দিলাম, আর একটা কি থাকতেছে, ফাঁকা ব্ল্যাঙ্ক থাকতেছে। তার মানে যদিও আপনার বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এখানে লাস্টের কক্ষপথে সিলিকন 4টা ইলেকট্রন আছে, এটা দেখে মনে হচ্ছে আপনার সিলিকনে জুড ইলেকট্রন আছে, কিন্তু ফিজিক্যালি আপনি যখন এটাকে এলাবোরেটভাবে ইলেকট্রন বিন্যাস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সিলিকনে কিন্তু লাস্টের কক্ষপথে কি ইলেকট্রন আছে ভাই, বিজুড ইলেকট্রন আছে। এই যে আমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করি। দেন পরেরটা আপনি হিসাব করেন, পরেরটাও যদি চেক করেন, এখানে কত সালফার, কত 16, সালফার 16 যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s2, দেন হবে হচ্ছে আপনার 3p4, কত হবে 3p4। তাহলে লাস্ট হচ্ছে 3p4। এটাকে যখন আমরা হুন্ডের নিয়মে স্পিন আকারে করতে যাব তখন আপনি গড় নেবেন একটা, এটা যেহেতু পি অরবিটাল, পি অরবিটালে 3টা গড় হবে। এখন এই 3টা গড়ে যেহেতু আমার 4টা ইলেকট্রন, প্রথমে একমুখী স্পিন আকারে একটা একটা করে 3টা ঢুকবে, আর একটা পরের গড়ে উল্টা দিকে ঢুকবে। তার মানে এই যে দেখেন সালফারও কিন্তু লাস্টে কয়টা বিজুট ইলেকট্রন আছে, 2টা বিজুট ইলেকট্রন আসতেছে। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, এই কোয়েশ্চেনটা অনেকেই বুঝতে পারেন না, এটার মহত্বটা হচ্ছে এখানে। আপনি যখন নর্মাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করবেন তখন আপনার বাহ্যিকভাবে মনে হবে যে এগুলো তো জুড ইলেকট্রন, লাস্টে 4 6 এগুলো তো জুড, কিন্তু না ভাই, ফিজিক্যালি যখন আপনি এলাবোরেট ইলেকট্রন বিন্যাস করবেন তখন দেখবেন এগুলাতে হুন্ডের নিয়ম অনুসারে যখন স্পিন অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করবেন তখন দেখবেন এটাতে বিজুড ইলেকট্রন, এগুলা ঠিক আছে, কি ইলেকট্রন আছে, বিজুড ইলেকট্রন আছে। যেমন এই ক্ষেত্রে বিজুড ইলেকট্রন 2টা আছে, এই ক্ষেত্রেও 2টা আছে, ঠিক আছে। আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন। সো সেই জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে কোন সেটটির সব মলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজুড ইলেকট্রন আছে, এটা হচ্ছে অপশন বিতে যেটা আছে সোডিয়াম সিলিকন সালফার। আপনি বাকি অপশনগুলো একটু বইটা খুলে নিজের প্র্যাকটিসের জন্য একটু চেক করে দেখেন, ইলেকট্রন বিন্যাস করে দেখবেন যে বাকি সবগুলোতে জুড ইলেকট্রন আছে, ঠিক আছে। আশা করি ভাই আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন। এরপরে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা আপাতত আমি একটু স্কিপ করতেছি, কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু চক আকার আপনাদেরকে বোঝাতে হবে, কারণ এটা নিয়ে অনেকেই কনফিউশন। আর যারা জানেন কোয়েশ্চেনটা দেখেন, সালফার পরমাণুর চতুর্পাশে বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত। এই কোয়েশ্চেনের অ্যান্সার যারা জানেন তারা একটু বিস্তারিত ব্যাখ্যা সহকারে কমেন্ট সেকশনে দিয়ে দেন, আমি লাস্টের দিকে এটা একটু আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাবো। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা হচ্ছে দেখেন, ইলেকট্রনের ভর কত। কি ভাই, ইলেকট্রনের ভর কত? এই কোয়েশ্চেনটা সবার কমন পড়ছে, কারণ কিছু কোয়েশ্চেন দেখবেন ভর্তি পরীক্ষায় একদম মুখস্থ টাইপের থাকে, ঠিক আছে। এসব কোয়েশ্চেন আপনাকে মুখস্থ করতে হবে, যেমন ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ এবং বিভিন্ন এককে। তারপর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই চ্যাপ্টার থেকে এই টাইপের কিছু মুখস্থ টাইপের কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখতে পায়। তবে ইলেকট্রনের ভর কত এবং হচ্ছে ইলেকট্রনের চার্জ কত, এই দুইটা জিনিস বিভিন্ন এককে মনে রাখতে হবে। স্পেশালি চার্জ যেটা, এটা 2টা একক আছে, একটা হচ্ছে ইউ একক আর একটা হচ্ছে কুলম্ব একক। তো এই কোয়েশ্চেনের জন্য আমরা পরের কোয়েশ্চেনে হয়তো আমরা পাবো ইলেকট্রনের ভর। আমাদের সবার জানা আছে ইলেকট্রনের ভর হচ্ছে কত, 9.1085 ইন্টু 10⁻28 গ্রাম। এগুলো হচ্ছে আপনার মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের ভর হচ্ছে এটা 9.1085 ইন্টু 10⁻28 গ্রাম। তো আমার অপশনে আমরা মিল পাচ্ছি কোনটা, এই যে অপশনে যেটা আছে এটা, এই যে 9.10 ইন্টু 10⁻28 গ্রাম। বাকিগুলো দেখেন একটা 29, একটা 30, একটা 27। তার মানে প্রথম ফিগারটা ঠিক আছে, বাট আমাদের হচ্ছে 10 কত গ্রাম, 28 গ্রাম, ঠিক আছে। পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আপনারা কমেন্ট করেন দেখি জানা আছে কিনা আপনাদের, যে প্রোটনের ভর কত। কিসের ভর ভাই, প্রোটনের ভর কত, বা একটু দ্রুত কমেন্ট করে জানান যে প্রোটনের ভর কত, ঠিক আছে। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনগুলো যখন আমরা দেখব, একটু আসি। যেমন পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। কোন শক্তি স্তরে ভাই, পঞ্চম শক্তি স্তরে। পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমরা একটা সূত্র জানি,
যে কোনো একটা শক্তি স্তর বা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার যে সূত্র এটা হচ্ছে কত বাই 2n²। তো আমাকে এখানে কত নাম্বার কক্ষপথ বলছে? 5 নাম্বার কক্ষপথ, তার মানে n এর মান কত হবে? 5। তো আমরা যদি এখানে বোঝাই ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 5², তার মানে হবে 2 × 25, 25 দুগুণে কত হবে? 50। তার মানে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত হবে? 50। কিন্তু আপনার এই যে এখানে কিন্তু ব্যাখ্যাটা আপনি খেয়াল করেন, এখানে ব্যাখ্যাতে কিন্তু 32 বলেছে, বাট এটা কিন্তু রং অ্যান্সার, ঠিক আছে? সো অনেক সময় দেখবেন আপনি যে গাইডটা ফলো করতেছেন এখানে হয়তো রং কিছু ভুল তথ্য দেওয়া আছে বা কিছু ভুল ব্যাখ্যা দেওয়া থাকতে পারে, সো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাকে বলছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র জানি হচ্ছে 2n², যেহেতু পঞ্চম কক্ষপথ বলছে 2 × 5², 25 দুগুণে 50, বাট এখানে ব্যাখ্যাতে বলা হচ্ছে 32টা ইলেকট্রন, সো এটা রং, ঠিক আছে? আর যদি আপনাকে অরবিটাল বলতো, অরবিটাল হচ্ছে এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা যেটা আছে এটাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন তখন আপনার অরবিটাল সংখ্যা পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন ভাই? অরবিটাল সংখ্যা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব। পরের কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা মার প্যাচ আছে, সেটা আমরা একটু করে দেখব যে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কি ভাই কয়টি ইলেকট্রন আছে। এখন ক্রোমিয়ামের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা একটু করে ইলেকট্রন বিন্যাস করে দেখি যে ক্রোমিয়াম কত ভাই? 24। ক্রোমিয়াম কত? 24। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s², 2s², 2p6, 3s², 3p6, 3p6, তারপর হচ্ছে 4s², দেন হবে হচ্ছে 3d4, দেন কি হবে ভাই? 3d4। এটা হচ্ছে এমনি নর্মাল ইলেকট্রন বিন্যাস, বাট আমরা জানি ডি অরবিটালটা লাস্টে যেহেতু ডি অরবিটাল আছে, আমরা জানি ডি অরবিটালটা পূর্ণ বা অর্ধপূর্ণ হলে এই ডি অরবিটালটা অনেক স্থিতিশীল হয়। সেজন্য সেই স্থিতিশীল হওয়ার জন্য এখানে ইলেকট্রন বিন্যাসের একটু ব্যতিক্রম ঘটে। তখন সেক্ষেত্রে কি হয়, এই যে 4s যে দুইটা ইলেকট্রন আছে এসে, এখান থেকে একটা ইলেকট্রন 5 গিয়ে, এটা তো সবাই জানি ব্যাখ্যাটা, তখন আমার ফাইনাল ইলেকট্রন বিন্যাসটা হয় হচ্ছে 4s1 3d5। এটা হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। কি জন্য ব্যতিক্রম? এটা হচ্ছে ডি অরবিটালটা পূর্ণ এবং অর্ধপূর্ণ হলে এটা অনেক বেশি স্থিতিশীল হয়, সেজন্য এটা কি করে এই যে অ্যাসিড দুইটা থেকে একটা নিয়ে, যেহেতু এটা 4 আছে এটা 5 হয়ে এটা স্থিতিশীলটা কি করে অর্জন করে, ঠিক আছে? সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে নর্মাল নিয়মের ব্যতিক্রম ঘটে। তাহলে আমরা লাস্টে পাবো হচ্ছে কি 4s1 3d5। এখন আপনাকে যে কোয়েশ্চেনটা করেছে সেটাতে একটু খেয়াল করেন যে আপনাকে বলেছে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। এখন আমি কিন্তু এটা হিসাব করলে হবে না, এখন হিসাব করতে হবে 4s1 3d5। তাহলে তৃতীয় শক্তি স্তর মানে কোনটা কোনটা আসতেছে একটু ভালো করে খেয়াল করেন। তৃতীয় শক্তি স্তর মানে আমার আসতেছে হচ্ছে এই যে এখানে 3s2 3p5, কালারটা তো বোঝাই যাচ্ছে না, এখানে হচ্ছে কি এই যে 3s2 3p6, আর এখানে হচ্ছে 3d5 তৃতীয় শক্তি স্তর, এখানে দুইটা এখানে একটা, তাহলে 3d5 3dতে আছে, এই যে ডি আছে, ডিতে আছে কয়টা? 5টা, আর এসে আছে তৃতীয় কক্ষপথে 2টা, পিতে আছে কয়টা? 6টা, তাহলে 6 5 11, 11 দিয়ে কয়টা? 13টা। কিন্তু আপনি যদি নর্মাল 4s2 3d4 হিসাব করেন সেক্ষেত্রে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হবে ডিতে 4টা, 6 4 10, 10-এ 2 কয়টা? 12টা। আপনি যদি 12টি দাগান তাহলে অ্যান্সার কিন্তু সঠিক হবে না। আপনাকে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের যে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে, অর্থাৎ ফাইনাল যে ইলেকট্রন বিন্যাস, এটা করে কিন্তু আপনার তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা হিসাব করতে হবে। যখন আমরা ফাইনাল ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে তৃতীয় কক্ষপথের ডি অরবিটালে কিন্তু 5টা ইলেকট্রন, সো এখানে 5 হিসাব করতে হবে। এখানে 5টা, তৃতীয় কক্ষপথে এসে 2টা, 5 2 7টা, আর পিতে 6টা, 6 7 কয়টা? 13টা। আশা করি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনি হয়তো বুঝতে পেরেছেন। সো ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন আছে কয়টা ভাই? 13টা। কত? 13টা। অ্যান্সার কত হবে ভাই? 13। 13 কোথায় আছে? এ অপশনে আছে। ওকে, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটা? কিসের ভাই? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস একদম সহজ। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবেন, ক্লোরিন কত ভাই? 17।
ক্লোরিন কত 17। আমরা যদি একটু ইলেকট্রোবিন্যাস করি, তারপরে এগুলো প্র্যাকটিসের জন্য আপনাদের 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 2p6, এরপরে হবে হচ্ছে 3s স্কোয়ার, এরপরে হবে হচ্ছে 3p5। তার মানে ক্লোরিনের ইলেকট্রোবিন্যাসের লাস্টের দিকে আছে তৃতীয় কক্ষপথে গেছে 3s2 3p5। কত ভাই? 3s2 3p5, জাস্ট নর্মাল, কোনো ব্যতিক্রম না, যেহেতু 17টা ইলেকট্রন 3s2 3p5। তাহলে আমরা অ্যান্সার দেখাবো ক্লোরিন ইলেকট্রোবিন্যাস লাস্টে কত আছে, এই যে ডি অপশনে যেটা আছে 3s2 3p5। এরপরে হচ্ছে নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি ভূমির স্তর পরমাণুর জন্য সঠিক নয়। এখানে অনেকেই কিন্তু ভূমির স্তর পরমাণু বলছে, এই জন্য কিন্তু গাবড়ে যাবে না, এখানে গাবড়ে যাওয়ার কোনো কিছু নেই, এটা জাস্ট একটু পেঁচা দিয়েছে। মূলত কোয়েশ্চেনটা হচ্ছে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক নয়, এটা আপনাকে দেখতে হবে। তো ইলেকট্রন বিন্যাস সঠিক নয় যেটা, এখানে হচ্ছে ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করেন, এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সঠিক নয়। কারণ ফসফরাস 15কে যখন আপনি ইলেকট্রন বিন্যাস করবেন, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ফসফরাস কত ভাই? 15। ফসফরাস 15, আপনি যখন ইলেকট্রন বিন্যাস করবেন তখন হবে 1s স্কোয়ার 2s স্কোয়ার, দেন হচ্ছে 2p6 2p6, তারপর হচ্ছে 3s2 3p3। এটা হচ্ছে ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাস, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p3। কিন্তু আমার অপশনে যে দেখেন এখানে যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, এটা রং ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এখানে একটা ভুল ইলেকট্রন বিন্যাস দিয়েছে। দেখেন 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s2 3p1 4s। ফসফরাস কিন্তু চতুর্থ কক্ষপথে কোনো ইলেকট্রন বিন্যাস, চতুর্থ কক্ষপথে কোনো ইলেকট্রন যায় না, ফসফরাস হচ্ছে 3s2 3p3 পর্যন্ত। বাট এখানে বি অপশনে যেটা ফসফরাস ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এটা কিন্তু আমার ভুল দেওয়া আছে। সো আমরা অ্যান্সার দেখাবো এটা, বাকিগুলো টেস্ট করে দেখতে পারেন, ঠিক আছে। এরপরে যে কোয়েশ্চেনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিচের কোনটি ডায়াম্যাগনেটিকের উদাহরণ। এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, অনেকেই হয়তো শর্টকাট ট্রিক্সে মনে রাখি, বা অনেকেই শর্টকাটে মনে রাখি যে ডায়াম্যাগনেটিক উদাহরণ প্যারাম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক। বাট আমি আজকে আপনাকে একটু করে বোঝাবো, কারণ জিনিসগুলো বুঝলে আপনার মনে থাকবে। শর্টকাটটাও, আপনি যে শর্টকাটটা শিখেছেন সেটাও কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হচ্ছে নিচের কোনটি ডায়াম্যাগনেটিকের উদাহরণ। কি ভাই? ডায়াম্যাগনেটিক। এখন আসেন, ডায়াম্যাগনেটিক হচ্ছে তারা, আমি একটু করে বুঝাই আপনাকে, কারণ বুঝলে আপনি যে শর্টকাটে শিখেছেন সেটা মনে রাখতে হবে। ডায়াম্যাগনেটিক হচ্ছে মূলত যেখানে ডি অরবিটালটা পূর্ণ থাকে। একটু লিখে দিই তাহলে আপনার জিনিসটা বুঝতে হবে। ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক হচ্ছে ডি অরবিটাল কি থাকবে? পূর্ণ থাকে, পূর্ণ থাকে, অথবা আরেকটা বলতে পারি কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। কি থাকে না? কোনো বিজোড় ইলেকট্রন নেই। এই দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারেন। ডায়াম্যাগনেটিক আমরা তাদেরকে বলবো যাদের ডি অরবিটালটা পূর্ণ থাকে এবং বিজোড় ইলেকট্রন নেই। এখন এটা আপনি কিভাবে চেক করবেন? যেমন এই কোয়েশ্চেনের উদাহরণ দিয়ে আমি বোঝাই যে নিচের কোনটি ডায়াম্যাগনেটিকের উদাহরণ। এখানে আমরা সবাই মুখস্থ করেছি শর্টকাটে ডায়াম্যাগনেটিকের উদাহরণ হচ্ছে কপার। কপার কেন ডায়াম্যাগনেটিক? দেখেন, আমি যে থিওরিটা আপনাকে বললাম সেই থিওরিটা আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন। যেমন কপারের ইলেকট্রোবিন্যাস যখন আপনি করবেন, কপার কত ভাই? 29 ইলেকট্রোবিন্যাস করেন 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার, দেন হবে হচ্ছে 3p6 দেন হচ্ছে 4s2, দেন হচ্ছে 3d9। বাট এটা কিন্তু নর্মাল ইলেকট্রোবিন্যাস, এটা কিন্তু ফাইনাল ইলেকট্রোবিন্যাস না। কারণ কেন? এখানে ডি অরবিটাল যেটা আছে, এটা স্থিতিশীলতা অর্জন করার জন্য আমরা জানি ডি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ হতে চায় স্থিতিশীলতার জন্য। তো সে কি করে, এখানে এস যে একটা দুইটা আছে ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে নেয়। তাহলে নিয়ে নেওয়ার পরে যে ইলেকট্রোবিন্যাসটা হচ্ছে ফাইনাল, আপনি দেখেন তখন দাঁড়াবে হচ্ছে 4s1 3d কত 10। এখন আমি যে আপনাকে বলেছি ডায়াম্যাগনেটিক তাদেরকে বলবো যাদের ডি অরবিটালটা পূর্ণ থাকে, কোনো বিজোড় ইলেকট্রন নাই। এই যে দেখেন এখানে ডি অরবিটালটা কপারের ক্ষেত্রে এই যে 3d10, তার মানে কি একদম ডি অরবিটালটা পূর্ণ আছে, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তো যেগুলোতে পূর্ণ থাকবে না সেগুলো আপনাকে চেক করার জন্য কিন্তু আমি আবারও বলতেছি, আপনাকে হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করতে হবে বিজোড় ইলেকট্রন আছে কিনা সেটা বোঝার জন্য। যেমন এটা 3d10 না,
ডিতে কয়টা আছে হুন্ডের নিয়ম অনুযায়ী 5টা, 1 2 3 4 5। তো ডি10 প্রথমে একটা করে স্পিন ঢুকবে, তখন বুঝবেন যে আপনি বিজুট ইলেকট্রন আছে কিনা। যেহেতু 10টা, আবার বিপরীত স্পিনে একটা করে ঢুকবে, তাহলে 10টা ফিল আপ। তার মানে আমার এখানে ডি অরবিটালে কোনো বিজুট ইলেকট্রন নাই, সবগুলা ডি অরবিটালটা একদম পূর্ণ আছে জুট ইলেকট্রন। যেরকম ফার্স্ট কোয়েশ্চেন আমি আপনাকে এঁকে দেখিয়েছিলাম, আপনার মনে আছে কিনা দেখেন। এই যে আপনি এই যে ঘর অ্যাপ্লাই করে যখন ইলেকট্রন প্রবেশ করাবেন, তখন আপনি বুঝতে পারবেন এখানে বিজুট অথবা জোট ইলেকট্রন আছে কিনা। আর আদারওয়াইজ বাহ্যিকভাবে চিন্তা করলে আপনার মনে হবে এখানে বিজুট ইলেকট্রন আছে। আপনি একটু ঘর আকারে যখন লাস্টের কক্ষপথে আঁকবেন, তখন ইজিলি বুঝতে পারবেন। সো আমরা কপারকে কিন্তু ডায়াম্যাগনেটিক পদার্থ বলতে পারতেছি, কারণ কপারের যে ডি অরবিটালটা আছে এখানে কোনো বিজুট ইলেকট্রন নাই, অর্থাৎ ডি অরবিটালটা পূর্ণ আছে। সেই জন্য কপারটা হবে কি পদার্থ ভাই? ডায়াম্যাগনেটিকের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন যে ডায়াম্যাগনেটিক, এটা বুঝতে পেরেছেন। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব। পরের কোয়েশ্চেন দেখেন, ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? এখানে দেখেন, এখানে একটু যদি আপনাকে এক কথায় নিয়ে আসি, এখানে আমরা কিন্তু দুইটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখলাম। একটা হচ্ছে ক্রোমিয়াম, একটু যদি আমি আপনাকে করে দিই, সংকুচিত সারমর্ম করে দিই। একটা হচ্ছে ক্রোমিয়াম 24, যেটা লাস্টের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায় লাস্ট হয়েছিল হচ্ছে 3d5 4s1 হয়েছিল। আর একটু আগে যেটা ফেললাম এটা হচ্ছে কপার 29, এটা কি হলো? কপার 29 যেটা, এটারও কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, সেটা হয়ে যায় হচ্ছে 3d10 4s1। তাহলে এই দুইটা জিনিস আপনি মনে রাখলেই কিন্তু অনেক শর্টকাটে অনেকগুলো। ক্রোমিয়াম লাস্টে কিন্তু ইলেকট্রন বিন্যাস 3d5 4s1, আর কপার 29 হচ্ছে 3d10 4s1। এই জিনিসগুলো মনে রাখবেন। এই দুইটা নর্মাল ইলেকট্রন বিন্যাসের আমরা কি ব্যতিক্রম দেখলাম, ডি অরবিটালটা স্থিতিশীল হওয়ার জন্য। এরপরে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস, তাহলে আপনি জানেন যে ক্রোমিয়ামের লাস্টের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3d5 4s1। এটাও যদি মনে রাখেন, তাহলে আপনি অপশনগুলো দেখেন, অপশনগুলোতে লাস্টে দেখেন এই যে 3d5 4s1 শুধুমাত্র এটাতে আছে, বাকিগুলোতে কিন্তু নাই। সো বাকিগুলো আমার কখনোই অ্যান্সার হবে না। অর্থাৎ আমি শর্টলি যদি এটাও মনে রাখতে পারেন, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। এরপরে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে দেখেন 11 নম্বর কোয়েশ্চেন, ইএসইউ এককে ইলেকট্রনের চার্জ কত? আমি কিন্তু একটু আগে একটা কোয়েশ্চেনে বলেছিলাম যে ইলেকট্রনের ভর, চার্জ, ঠিক আছে, পরমাণুর ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, কিছু মুখস্থ টাইপের কোয়েশ্চেন থাকে, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জের কিন্তু ভাই দুইটা একক আছে। একটা হচ্ছে ইএসইউ একক, যেটা আমার প্রশ্নে উল্লেখ করে দিয়েছে আমাকে, ইএসইউ একক, আরটা হচ্ছে কুলম্ব একক। এখন ইএসইউ এটা হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউর মিনিংটা কি ভাই? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা একটা আধুনিক একক যে ইলেকট্রনের চার্জ পরিমাপের জন্য। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আরেকটা ইলেকট্রনের চার্জের আরেকটা একক আছে, সেটা হচ্ছে কুলম্ব। অর্থাৎ ইলেকট্রনের চার্জ ইএসইউ এককে একটা মান আছে, কুলম্ব এককে একটা মান আছে। আমাদের সবার কিন্তু কুলম্বের মানটা মুখস্থ আছে ম্যাক্সিমামের, যে ইলেকট্রনের চার্জ হচ্ছে কুলম্ব এককে, যেটা -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা কই আছে? এই যে এটা কিন্তু ভুল আছে, এটা হচ্ছে কুলম্ব এককে মানটা আমি লিখে দিই, তাহলে মনে থাকবে আপনার। কুলম্ব এককে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আরেকটা হচ্ছে ইএসইউ একক, যেটা এই এককে ইলেকট্রনের চার্জের মানটা মনে রাখবেন, অনেকের মুখস্থ আছে, সেটা হচ্ছে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। তাহলে দেখেন কুলম্ব এককে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, আর হচ্ছে ইএসইউ একক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা, এটাতে হচ্ছে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এগুলো হচ্ছে একদম ভাই মুখস্থ টাইপের কোয়েশ্চেন, যদি মুখস্থ করতে পারেন তাহলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা দেখলাম ইএসইউ এককে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে এই যেটা -4.8 ইন্টু 10⁻10, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে শক্তির বিবেচনায় অরবিটালের কোন ক্রমটি সঠিক? কি বিবেচনায়? শক্তির বিবেচনা। এখন আপনি শক্তির বিবেচনাটা কিভাবে করবেন এটা কিন্তু আমাদের সবারই জানা। শক্তির বিবেচনা করা হচ্ছে আমার n+l এর মান, কি থেকে n+l এর মান,
অর্থাৎ n+l এর মান যার বেশি হবে সে কিন্তু তত বেশি শক্তিশালী। আর শক্তিশালীগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে, আগে কম শক্তিতে প্রবেশ করবে দেন পরে। আর n+l এর মানের যোগফল থেকে আমরা শক্তি স্তরটা মানে কার শক্তি বেশি এটা হিসাব করতে পারি। আর যদি যে কোনো একটা অরবিটালের দুইটার শক্তির মান সেম হয়, একই হয়, সেক্ষেত্রে আমরা জানি যেটার n এর মানটা কম হবে, হ্যাঁ, যেটার n এর মান কম হবে সেই ক্ষেত্রে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। যদি n+l এর মান, আমি আবার বলতেছি, দুইটা অরবিটালের ক্ষেত্রে সেম হয়, শক্তির মান যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে যেটাতে n এর মান কম আছে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, সো আমাদের বলেছে শক্তির বিবেচনায় অরবিটালের কোন ক্রমটা এখানে সঠিক, চারটা অপশন। তো চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে বি। সঠিক অ্যান্সারটা যদি আপনি একটু দেখেন, চেক করেন, দেখেন সঠিক অ্যান্সারটা আমরা যদি একটু চেক করি, এখানে 4s, এখানে এই মানগুলো তো আমাদের সবার জানা। s এর জন্য আমরা 0, p এর জন্য 1, d এর জন্য কত ভাই 2, আর f এর জন্য কত হিসাব করি 3। তো যেহেতু 4s, এই ক্ষেত্রে n+l এর মান যদি বের করেন 4 আর s এর মান 0, তাহলে 4 আর 0 কত হয় 4 হয়। ঠিক আছে, আর পরেরটা হিসাব করেন 3, n এর মান 3, d এর মান কত 3 এ 2 কত 5। এরপরে 5p হিসাব করেন 5, তারপরে এই p এর মান হচ্ছে কত 1, 5 এ 1 কত ভাই 6। তার মানে এটা হচ্ছে 4s হচ্ছে 4, পরেরটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 6, তার মানে আমার সিকোয়েন্সটা ঠিক আছে। এরপরে বাকিগুলো যদি আপনি চেক করে দেখেন, 4s এর পরে দেওয়া আছে 3s, বাহ্যিকভাবে দেখলেও কিন্তু আপনি অনেকগুলো অপশন বাদ দিতে পারবেন। 4s এর পরে দেওয়া আছে কত 3s, 4s এর পরে কখনো 3s হয় না, 3s আগে হয় দেন 4s হয়, তার মানে অপশন বাদ। বাকিগুলো যদি আপনি চেক করেন, যেমন এখানে 4p কে আগে দিয়েছে, কিন্তু 4p এর আগে কোথায় প্রবেশ করে ইলেকট্রন 4s এ প্রবেশ করবে। ঠিক আছে, সেই জিনিসগুলো আপনি নর্মালি চেক করলেও বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো একদম বেসিক কোয়েশ্চেন। এরপর আমি একটু মুছে দিচ্ছি। যেমন পরের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি যে নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাগুলো দ্বারা 4f অরবিটাল বোঝায়। এই যে 4f অরবিটাল থেকে এই যে 4f, 4 কত f, এখান থেকে দুইটা জিনিস আমরা পাই, একটা হচ্ছে n এর মান 4 পাই, আর f দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান, f এর মান কত spd f, l এর মান কত 3 পাই। তাহলে একটা হচ্ছে n এর মান 4 আর একটা হচ্ছে l এর মান কত 3, এগুলো তো আমরা সবাই জানি, একদম বেসিক। এরপরে কোয়েশ্চেনটা দেখেন, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে অফ বাই নীতি অনুসারে পরমাণুর 4d 4f 5p অরবিটালে ইলেকট্রন প্রবেশের সঠিক ক্রম নিচের কোনটা। তাহলে এটা একটু আগে যে আপনাকে বুঝিয়েছি যে n+l এর মান হিসেব করে আপনাকে এটা চেক করে দেখতে হবে অপশনগুলো। আবার অনেকগুলো অপশন আপনি কিন্তু নর্মালি ইজিলি দেখেই বুঝতে পারবেন যে এটা বাদ দেওয়া যায়। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে। আর যখন দুইটা অরবিটালের শক্তির মান সেম হয়ে যাবে, তখন যেটার n এর মান ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এই জিনিসটা অ্যাপ্লাই করে আপনি এই টাইপের কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। সো ঠিক আছে, সো আমি এটা আর দেখাচ্ছি না, পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেন কি দেখেন, কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আর্গন 3d2 4s2 হয়, তাহলে মোলটি কি হবে। এখন আপনি কমেন্ট করে জানান আর্গন কত 18, আর্গন কত 18, 18 দিয়ে 20, দিতে দুইটা 20 আর 2 কত 22। আপনি প্রথমে কমেন্ট করে জানান হচ্ছে 22 ইলেকট্রন বিশিষ্ট মোলটার নাম কি। ঠিক আছে, আর এই মোলটা কোন ধরনের মোল সেটা তো আমরা জানি। ঠিক আছে, সেটা বাইকে কমেন্ট করে জানান। ঠিক আছে, এটার অ্যান্সারটা কোনটা হবে। ঠিক আছে, আগে আমাদের ইলেকট্রনটা হিসাব করতে হবে। আর্গন 18, ডিতে 2, 18 দিয়ে 20, 20 আর 2 কত 22। তাহলে 22 সংখ্যা বিশিষ্ট মোলটার নাম কি এবং সেই মোলটা কি হবে, কার ধাতু মৃৎকার স্প্লক মোল না অবস্থান্তর মোল, এগুলো ইজিলি বোঝা যায়। এরপরে হচ্ছে একদম পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় কোন অরবিটালে প্রবেশ করে। তাহলে এগুলো নর্মাল একদম বেসিক। পটাশিয়াম হচ্ছে কত 19, এগুলো ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, আর কিছুই না। পটাশিয়াম কত ভাই 19, আপনি যদি ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s2, দেন হচ্ছে 3p6 দেন হচ্ছে 4s1। তাহলে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করতেছে কোন অরবিটালে ভাই 4s অরবিটাল। সো আমরা অ্যান্সার দেখাবো কি ভাই 4s অরবিটাল। এরপরে কোয়েশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এই কোনো কোয়ান্টাম সংখ্যা এত হলে অরবিটাল সংখ্যা হতো, এটা কোয়েশ্চেনটা অসম্পূর্ণ একটা কোয়েশ্চেন, এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন,
আপনার ইলেকট্রন সংখ্যাকে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন, কোন একটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন তখন পেয়ে যাবেন হচ্ছে অরবিটাল সংখ্যা। কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। কারণ আমরা জানি প্রতিটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত 2টা করে ইলেকট্রন থাকে। সো টোটাল ইলেকট্রন সংখ্যাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন তখন অরবিটাল সংখ্যা পেয়ে যাবেন। আবার মোট অরবিটাল সংখ্যাকে যখন 2 দিয়ে গুণ করবেন তখন সেক্ষেত্রে আপনি ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেনটা দেখেন, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6 3d5 4s1। আমি আপনাকে একটু আগেই বলেছিলাম, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপারের ক্ষেত্রে বলেছিলাম। ক্রোমিয়ামের ক্ষেত্রে ছিল হচ্ছে 3d5 4s1 আর কপারের ক্ষেত্রে ছিল হচ্ছে 3d10 4s1। আপনি যে জিনিসগুলো মনে রাখতে পারেন আমি আপনাকে বলেছিলাম, অনেকগুলো কোয়েশ্চেন ইজিলি সলভ করা যায়। তাহলে 3d5 লাস্টে 4s1 দেখে আমরা ইজিলি বলতে পারি এই মলটা হবে কি? ক্রোমিয়াম। ঠিক আছে, কি? ক্রোমিয়াম। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব 18 পরে 19 দেখেন সেম কোয়েশ্চেন, কপার 29 এর কোন ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল? তাহলে দেখেন একটু আগেও বললাম যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস, একটু আগেও বললাম কপারের ক্ষেত্রে কত স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10 4s1। এরপর হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস, হিলিয়াম নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস একদম বেসিক কোয়েশ্চেন। নিয়ন হচ্ছে আপনার কত? 10, হিলিয়াম নিয়ন। ইলেকট্রন বিন্যাসগুলো কি হবে? 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 জাস্ট। এটা কোথায় আছে? বি অপশনে আছে, একদম সহজ। এরপরে কোয়েশ্চেনটা আমরা দেখি, ইলেকট্রন স্থানান্তর ও ভাগাভাগির মূলনীতি কোনটা? এটা তো সবার জানার কথা। ইলেকট্রন স্থানান্তর এবং ভাগাভাগির মূলনীতিটাই হচ্ছে অক্টেট নীতি। কারণ আমরা ইলেকট্রন স্থানান্তর বলেন বা শেয়ার বলেন, ভাগাভাগি করেন, এটার মেন রিজনটা হচ্ছে আমার অষ্টক পূর্ণ হওয়া। কি পূর্ণ হওয়া? অষ্টক পূর্ণ হওয়া। তারপর আমরা বলতে পারি ইলেকট্রন স্থানান্তর এবং ভাগাভাগির মূলনীতিটা হচ্ছে মূলত অক্টেট নীতি। আমি ট্রান্সফার করে হোক বা শেয়ার করে হোক, আমরা সবাই চাই যে অষ্টক পূর্ণ করার জন্য। তো সেই নিয়মটাকে আমরা বলি হচ্ছে অক্টেট নিয়ম। ঠিক আছে, অক্টেট রোলস। এরপরে কোশ্চেনে যদি আমরা দেখি, নিম্নোক্ত অরবিটাল সমূহের মধ্যে কোনটি অসম্ভব? অরবিটাল সমূহের মধ্যে কোনটি অসম্ভব? একদম বেসিক কোয়েশ্চেন। দেখেন বি অপশনে যেটা আছে এটা অসম্ভব। কেন? কারণ দেখেন বি অপশনে আছে হচ্ছে 2d এবং 3f। কি আছে? 2d আর হচ্ছে কত হবে? 3f। 2d 3f সম্ভব না, কারণ দ্বিতীয় কক্ষপথ যেটা, দ্বিতীয় কক্ষপথে 2টা থাকবে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p সিরিয়াল। তৃতীয় কক্ষপথে 3টা থাকবে, যখন n এর মান 3 তখন সেক্ষেত্রে 3টা থাকবে, একটা হচ্ছে 3s আর হচ্ছে 3p আর একটা হবে 3d। সো 3f কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, 3f কি নয়? সম্ভব নয়। সো এইভাবে জিনিসগুলো চেক করা যায়, এগুলো একদম বেসিক। এরপরে কোয়েশ্চেনে আমরা চলে যাব। পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে কোনটি অসম্ভব? এই টাইপের কোয়েশ্চেন, কোনটি অসম্ভব? অসম্ভব হচ্ছে দেখেন 2d কিন্তু সম্ভব নয়, দ্বিতীয় কক্ষপথে 2টা থাকবে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে কি ভাই? 2p। 2d সম্ভব নয়, 2d হচ্ছে অসম্ভব। এরপর হচ্ছে অরবিটালের আপেক্ষিক শক্তির ক্রম নিচের কোনটি সঠিক? এটা কিভাবে হিসাব করতে হবে? বারবার বলে আসছি, n+l এর মান থেকে। ঠিক আছে, n+l এর মান যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন পরের গোলাতে ইলেকট্রন প্রবেশ করবে। আর n+l এর মান যদি দুইটা অরবিটালের ক্ষেত্রে শক্তির মান যদি সেম বা একই হয়, সেক্ষেত্রে n এর মানটা যার ছোট আর সেই অরবিটালে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এটা অ্যাপ্লাই করে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে, একটু প্র্যাকটিস করে নেন আপনি। এরপরে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে একদম লাস্ট কোয়েশ্চেন, একটি পরমাণুর শেলের প্রধান কোয়ান্টাম সংখ্যা ও স্কেলের প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কত হবে? এখানে দেখেন, অর্থাৎ শেলের আপনাকে কোয়েশ্চেনে বলা আছে একটি পরমাণুর এমটা হচ্ছে শেলের প্রধান কোয়ান্টাম সংখ্যা ও স্কেলের প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কত হবে? কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। এই শেলে কয়টা অরবিটাল থাকবে সেটা আপনাকে বের করতে বলা আছে, শেল। তো আমরা সবাই জানি শেলগুলা শুরু হয় কি দিয়ে বলেন তো? প্রথম শেলটা হচ্ছে কে শেল, এল শেল, এম শেল, এভাবে শুরু হয়। তো কে শেলের ক্ষেত্রে n এর মান 1, এল শেলের ক্ষেত্রে n এর মান 2, এম শেলের ক্ষেত্রে n এর মান 3। তাহলে আপনাকে এম শেল মানে কততম কক্ষপথ? আপনি বুঝে গেলেন যে এম শেল মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ। কোন কক্ষপথ? তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথের অরবিটাল সংখ্যা কয়টা হবে সেটা আপনাকে বের করতে হবে। তা আমরা প্রথমে তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা বের করব, 2n²। তার মানে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 × n এর মান 3 হবে, 3² 3 9 9 দুগুণে কত? তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টা,
তো সর্বোচ্চ ইলেকট্রনকে আপনি 2 দিয়ে যখন ভাগ করবেন তখন পেয়ে যাবেন হচ্ছে অরবিটাল সংখ্যা। তার মানে এম শেলে বা তৃতীয়তম, এম শেল মানে হচ্ছে মূলত তৃতীয়তম কক্ষপথে। এটা একটু পেঁচাই দিয়ে আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে। সো আমরা বলতে পারি এম শেলের আমার অরবিটাল সংখ্যা হচ্ছে টোটাল কয়টা? 9টা। সি অপশনটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আমি একদম আপনাদের জন্য বেসিক যেই গুণগত রসায়ন চ্যাপ্টারের এই বেসিকগুলো একদম শুরু থেকে আপনাদেরকে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে দিয়ে যাচ্ছি। যদি আপনাদের জিনিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।